বাংলাদেশের উত্তরাঞ্চলে বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাসের সাক্ষী প্রাচীন নগরী মহাস্থানগড়। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি এক সময় ছিল শক্তিশালী রাজ্যের রাজধানী, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র এবং বহু কিংবদন্তির জন্মস্থান। প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো এই নগরীকে ইতিহাসবিদরা মনে করেন প্রাচীন পুণ্ড্রনগর। এখানে রয়েছে অসংখ্য রহস্যময় স্থাপনা, জীবনকূপ, পরশুরামের প্রাসাদ, গোবিন্দ ভিটা, বেহুলার বাসরঘর এবং প্রাচীন নিদর্শনে ভরা মহাস্থান জাদুঘর। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে গড়ে উঠেছিল এই প্রাচীন নগরী, কারা শাসন করেছিল এখানে এবং কিভাবে আজও বেঁচে আছে হাজার বছরের ইতিহাস। ঐতিহাসিকদের মতে মহাস্থানগড় ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। এই নগরীর প্রাচীন নাম ছিল পুণ্ড্রনগর। এটি ছিল পুণ্ড্রবর্ধন জনপদের রাজধানী। খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোক এর সময়েও এই শহরের অস্তিত্ব ছিল। প্রমাণ হিসেবে পাওয়া গেছে একটি বিখ্যাত শিলালিপি, যা ইতিহাসে পরিচিত মহাস্থানগড় ব্রাহ্মী শিলালিপি নামে। এই শিলালিপি থেকে জানা যায় যে সেই সময় এখানে দুর্ভিক্ষ দেখা দিলে রাজা জনগণের জন্য খাদ্য সহায়তার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে গুপ্ত যুগ, পাল যুগ এবং সেন যুগেও মহাস্থানগড় ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। মহাস্থানগড় আসলে একটি দুর্গ নগরী। এই নগরীর চারদিকে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল। প্রাচীরের উচ্চতা প্রায় ১১ থেকে ১৫ মিটার। প্রতিরক্ষার জন্য চারিদিকে ছিল নদী ও খাল। এই দুর্গের ভেতরে ছিল রাজপ্রাসাদ, মন্দির, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকা। এই মুহূর্তে আমি মহাস্থানগড়ের সামনে অবস্থান করছি। এটি বাংলাদেশের অন্যতম পুরাতন একটি স্থান। ২৫০০ বছর আগে এই মহাস্থানগড় প্রতিষ্ঠিত হয়েছিল। এর অনেক ইতিহাস রয়েছে। আমরা আজকে মহাস্থানগড় সম্পূর্ণটা ঘুরবো, দেখবো, ইতিহাস সম্পর্কে জানবো, প্রাচীন পুণ্ড্রনগর সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পর্ব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি পুণ্ড্রনগরের একটা প্রাসাদের মেঝেতে দাঁড়িয়ে আছি। এখানে দেখতেই পাচ্ছেন এই যে মেঝের যে টাইলস, ওই সময়ে যে টাইলসগুলো ছিল কত সুন্দর করে তারা তৈরি করেছিল। আমরা এখন অবস্থান করছি পুণ্ড্রনগরের মহাপ্রাচীরের উপর। কেমন লাগছে পলাশ? আসলে এটা ভাষায় বলা যাবে না, একটা অন্যরকম অনুভূতি। প্রাচীন কালের সে ঐতিহাসিক স্থাপনার উপর আমরা দাঁড়িয়ে আছি, প্রাচীন কালের ঐতিহাসিক অন্যরকম অনুভূতি। সম্পূর্ণ মহাস্থানগড় ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, সেজন্য আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছি। অনেক কষ্ট, তাই না? জি, অনেক কষ্ট, অনেক বড় এরিয়া। এটা আগেকার প্রাচীন কালের রাজধানী ছিল, এই জন্য অনেক বড় এরিয়া।
পুরো জায়গাটা ঘুরতে আসলে অনেক সময় লাগছে, জান একেবারে বের হয়ে যাচ্ছে। মহাস্থানগড়ের সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি হলো জীবনকূপ। স্থানীয়দের বিশ্বাস এই কূপের পানি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। অনেক মানুষ মনে করেন এই পানিতে রোগ মুক্তির ক্ষমতা রয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি ছিল প্রাচীন নগরীর পানির প্রধান উৎস। কূপটির গভীরতা এবং নির্মাণশৈলী আজও গবেষকদের বিস্মিত করে। তবে এই কূপ নিয়ে অনেক লোককথাও প্রচলিত আছে। এক সময় রাজা গৌরগোবিন্দ ছিলেন এই অঞ্চলের রাজা। তিনি এক মুসলিম শাসকের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। সেই সময় যুদ্ধে যেসব সৈন্য আহত এবং নিহত হয়ে যেত, সেই সব সৈন্যদেরকে রাজা এই জীবনকূপে এনে ফেলে দিতেন এবং এই কূপের পানির সংস্পর্শে এসে তারা আবার জীবন ফিরে পেতেন এবং পুনরায় যুদ্ধে লিপ্ত হতেন। এর ফলে মুসলিমরা কোনোভাবেই এই রাজ্য দখল করতে পারছিলেন না। ঠিক সেই সময় সেই মুসলিম সাধক অলৌকিক ক্ষমতা বলে জানতে পারলেন, যদি এই কূপে গরুর মাংস ফেলা হয় তবে এই কূপের পানির অলৌকিকতা নষ্ট হয়ে যাবে। সেই সময় তিনি অলৌকিক ক্ষমতা বলে একটি চিল অথবা কাকের মাধ্যমে এই কূপের মধ্যে গরুর গোশত এনে ফেলেছিলেন। গরুর মাংস ফেলার ফলে এই কূপের যে অলৌকিকতা ছিল সেই অলৌকিকতা নষ্ট হয়ে যায়, ফলে মুসলমানরা বিজয় লাভ করে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আছি মহাস্থানগড়ের সেই বিখ্যাত জিয়তকুণ্ডে। যে জিয়তকুণ্ডের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন। এই জিয়তকুণ্ডে নাকি রাজা পরশুরাম তার নিহত সৈন্যদেরকে এই কূপে এনে ফেলতেন এবং সেই নিহত সৈন্যরা আবার এই কূপের পানির সংস্পর্শে এসে তারা আবার জীবিত হয়ে উঠতেন। মহাস্থানগড়ের ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন হলেন রাজা পরশুরাম। লোককথা অনুযায়ী তিনি ছিলেন এই নগরীর শেষ হিন্দু রাজা। তার রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আজও দেখা যায়, যা পরিচিত পরশুরামের প্রাসাদ নামে। ধারণা করা হয় এখানেই রাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। মহাস্থানগড়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হলো গোবিন্দ ভিটা। এটি একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি সম্ভবত গুপ্ত যুগে নির্মিত হয়েছিল। এখানে খননের সময় পাওয়া গেছে অসংখ্য টেরাকোটা ফলক, মূর্তি এবং স্থাপত্য নিদর্শন। বাংলার লোককাহিনীর অন্যতম জনপ্রিয় গল্প বেহুলা লক্ষিন্দরের কাহিনী। এই গল্পের সঙ্গেও জড়িয়ে আছে মহাস্থানগড়ের একটি স্থাপনা, বেহুলার বাসরঘর। লোককথা অনুযায়ী এখানে নাকি বেহুলা ও লক্ষিন্দরের বাসর হয়েছিল, যদিও ইতিহাসবিদরা এটি একটি বৌদ্ধবিহার বা ধর্মীয় স্থাপনা বলে মনে করেন। কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা আসছি কুমিল্লা থেকে। কেমন লাগছে এখানে এসে? আসলে ঐতিহাসিক বিষয় তো, ঐতিহাসিক জিনিসগুলো দেখা উচিত সবারই। যেহেতু ইতিহাস আগে আমরা শুনছি রাজা বাদশার আমলে, কিন্তু আমরা স্বচক্ষে দেখলাম, খুব ভালো লাগলো জিনিসটা। আশা করি আরো পর্যটক আসবে। এবং আমরা যে প্রান্ত থেকে আসছি, আমরা একদম বর্ডার থেকে, হয়তো আমরা বইয়ে শুধু দেখছি, শুনছি, গল্প পড়ছি, আর আজকে সরাসরি দেখছি, খুব ভালো লাগতেছে। বাংলার ইতিহাস জানতে আপনার কেমন লাগে? বাংলার ইতিহাস জানতে খুব ভালো লাগে, তবে আরো ইতিহাস জানতে হবে। প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানা খুবই জরুরি। মহাস্থানগড়ের কাছে অবস্থিত মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে সংরক্ষিত হয়েছে হাজার বছরের পুরনো অসংখ্য প্রত্নবস্তু, যেমন প্রাচীন মুদ্রা, টেরাকোটা ফলক, পাথরের মূর্তি, শিলালিপি এবং মৃৎপাত্র।
এই জাদুঘর আমাদের সামনে তুলে ধরে প্রাচীন বাংলার জীবনধারা। তবে এই জাদুঘরের ভিতরে ক্যামেরা অন করা যায় না, সেজন্য আমরা এই জাদুঘরের ভিতরের প্রত্নতত্ত্ব বস্তু ভিডিও করতে পারিনি। মধ্যযুগের শেষ দিকে ধীরে ধীরে এই নগরীর গুরুত্ব কমতে শুরু করে। রাজনৈতিক পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন এবং আক্রমণের কারণে নগরীটি ধ্বংস হয়ে যায়। এক সময় সমৃদ্ধ এই শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। আজও দাঁড়িয়ে আছে প্রাচীন নগরী মহাস্থানগড়, যা মনে করিয়ে দেয় হাজার বছরের ইতিহাস। এখানে প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ যেন বলে যায় অতীতের গল্প। বাংলার ইতিহাস জানতে চাইলে মহাস্থানগড় এক অনন্য অধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।